বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানো নতুন নয়, কিন্তু সাম্প্রতিক বছরগুলো সেই হস্তক্ষেপ একেবারে প্রশাসনিক নির্দেশনায় নেমে এসেছে। এক এক সময় এক এক পক্ষ তাদের পছন্দের বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে, যেন এটাই স্বাভাবিক। 2024 সালের আন্দোলনের সময় যা ঘটেছে সেটি শুধু রাজনৈতিক নয়, এটি ছিল সরাসরি সার্বভৌমত্বের উপর হামলা। ভারত বিরোধী এই ইউনুস নোবেল লরিয়েট না, ও টাকা দিয়ে নোবেল কিনছে, ও একটা বিশ্ব বাটপার। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, মহসিন রশিদ বলতেছে বিশ্ব বাটপার। ও একটা কোম্পানির কাছে গ্রামীণের শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই নোবেল কিনে আনছে। দর্শক, আজকে সেনাপ্রধানের হঠাৎ করে উত্তরাঞ্চল সফর, ঠাকুরগাঁ পরিত্যক্ত বিমানবন্দর সফর, সেই সফরটাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন। দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। দেখার আগে আপনাদেরকে অনুরোধ করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতেই আমরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে আসি। এই ইউনুস নোবেল লরিয়েট না, ও টাকা দিয়ে নোবেল কিনছে, ও একটা বিশ্ব বাটপার। আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, মহসিন রশিদ বলতেছে বিশ্ব বাটপার। ও একটা কোম্পানির কাছে গ্রামীণের শেয়ার বিক্রি করার বিনিময়ে ওই নোবেল কিনে আনছে। এইভাবে তার সঙ্গে যারা ছিলেন তারা সবাই মিলে বলতেছেন যে একটা ভয়ঙ্কর বাটপার, নিজের সুবিধা নিতে আসছে আর এর পারিষদ বর্গ লুটপাট করতেছে। ইউনুস সাহেব আকাশে দেখাচ্ছে ওই সনদ আকাশ উড়ে যাবে, আর উনি তো যে কোনো সময়, আমার আশঙ্কা যে কোনো সময় উনি আকাশ উড়ে চলে যাবেন দেশ ছেড়ে, কারণ ওনার ব্যবসা বাণিজ্য তো দেশের বাইরে, ওনার পারিষদ বর্গ দেশের বাইরে। এবং ওনার একজন উপদেষ্টা রিসেন্টলি বলছে যে আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের ব্যাংক থাকবে। ওনারা দেশ বিদেশে সবখানি ব্যবসা বাণিজ্য করছেন, এদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই, বরং এই ক্ষমতা দখল করে নানাভাবে লুটপাট। ইউনুস তো 16টা ক্ষেত্রে লুটপাট করছেন, তারা উপদেষ্টা করছেন। আইনে বিদেশি কোনো ব্যক্তিকে, বিদেশি নাগরিককে বাংলাদেশের মন্ত্রী বা মন্ত্রীর সম মর্যাদা আনা যায় না, এমনকি এমপি হতে পারে না। উনি নিজে সহ ওনার ক্যাবিনেটের স্ট্যাটাস হলো লোকরা। তাই কাজে ওদের পাপের বোঝাটা, ওদের অন্যায়টা এত বেশি হয়ে যাচ্ছে, টুডে আর টুমরো পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বিচারের সম্মুখীন তারা হবে। জুলাই সনদ, এটা জুলাই সনদ না, এটা হচ্ছে অপরাধ করার আত্মস্বীকৃত দলিল। ওই যে ডক্টর আলী রিয়াজ, বদিউল আলম মজুমদার, এরা সবাই মিলে বলতেছে যে একসময় তো আমাদের রাষ্ট্রদ্রোহিতার দায়ে ফাঁসি হবে। আবার এই জুলাইয়ের মাধ্যমে যে দলের প্রোডাকশন দিয়েছেন ইউনুস সাহেব, তারাও বলতেছে যে আমাদের তো ফাঁসির কাস্টে ঝুলতে হবে, আমাদের নিরাপদ জায়গায় রাখার ব্যবস্থা করেন। তোমরা এখন কাগজ বানাই বলছে এই কাগজটাই তোমাদের রক্ষা কবচ দিলাম। এই রক্ষা কবচ নামে যে কাগজ খান বানাইছেন, এটার নাম দিয়েছেন জুলাই সনদ। এখন সনদ কি? এসএসসি সনদ হয়, ইন্টারমিডিয়েটের সনদ হয়, চেয়ারম্যানের সনদ হয়, মেয়রের সনদ হয়, দেশের সর্বোচ্চ সনদ এইটা। এই সনদের বাইরে যে কোনো সনদ বানাবার কোনো কায়দা নাই, আমি আর্টিকেল 7 কে ব্যাখ্যা করে বললাম। এই জন্য ওই সনদ নিয়ে আমরা কোনো আলোচনাও যাই না। এই সনদের কোনো লিগাল ভ্যালুজ নাই দুইটা কারণে। একটা হচ্ছে এই সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, তাহলে সেটা বেআইনি, সংবিধান বলছে। দ্বিতীয় হচ্ছে এই সনদ আপনারা যারা বানাইতেছেন, আপনারা কারা হে বাবু? জনগণকে আপনাদের ভোট দিয়ে কইছে যে আপনারা দায়িত্ব দিলাম, আপনি এরকম একটা কাগজ বানান। এই যে বইটা যারা বানিয়েছিলেন, এই বইটা বানাবার আগে 70 সালে নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে যারা ক্যান্ডিডেট ছিলেন তাদের ম্যানিফেস্টো ছিল যে আমরা নির্বাচিত হওয়ার পর শাসনতন্ত্র প্রণয়ন করব। তারা নির্বাচিত হওয়ার পর যখন তাদের ক্ষমতা দিল না, তখন যুদ্ধ হলো। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হওয়ার পরে যারা কেন্দ্রীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের সদস্য হলেন, তারা সবাই মিলে যে পার্লামেন্টটা, সেটার নাম হচ্ছে গণপরিষদ, সেই গণপরিষদ বসলেন। গণপরিষদের আগে রাষ্ট্রপতির অর্ডিন্যান্সে অস্থায়ী একটা সংবিধান হলো। ওই সংবিধানের ভিত্তিতে পার্লামেন্ট বসে ডক্টর কামাল, ব্যারিস্টার আমিরুল ইসলাম সহ অন্যান্যদের নেতৃত্বে এই সংবিধানের খসড়া তৈরি করলেন। এই খসড়া পার্লামেন্টে গেল, পার্লামেন্ট সেটাকে পাশ করলেন। তাহলে ওই যে পার্লামেন্ট, তাদের কিন্তু ম্যান্ডেট ছিল সংবিধান করার 70-এর নির্বাচনে। আর এখন যারা সনদ করতেছে তাদের কিন্তু কোনো ম্যান্ডেট নাই। আবার তারা নিজেরা শপথ নিয়ে বলছেন, ডক্টর ইউনুস এবং তার পারিষদবর্গ শপথ নিয়ে বলছেন আমি এই সংবিধানকে প্রোটেক্ট এবং প্রিজার্ভ করব। বাংলায় বলি, তারা বলছেন যে এই সংবিধানকে রক্ষা করব, মেনে চলবো। এই সংবিধানে যেটা নাই সেটা আপনি মানতেছেন কোথায়? ফলে এই সনদ নিয়ে যে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে, এটা একেবারে হয়তো সময় নষ্ট করা। আইনের দৃষ্টিতে এটা কোনো ডকুমেন্টই না, যারা তৈরি করছেন তাদেরও কোনো অথরিটি নাই, আর ওটার কোনো লিগাল বেসিসও নাই। জি, অনেক ধন্যবাদ। আপনি অনেকটা দীর্ঘ সময় ধরে একদম পরিষ্কার ভাবে, সাবলীল ভাবে, সহজ ভাবে, সাধারণ মানুষ যাতে বোঝে সেইভাবে এই আইনগত যে এটির কোনো ভ্যালু নাই আপনি পরিষ্কার করলেন। কিন্তু এই জায়গায় একটি প্রশ্ন দাঁড়াচ্ছে যে আপনি যে ব্যক্তিদের নামটি বললেন, ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে বসে, তিনি হয়তো এই সংবিধান এতটা হয়তো বোঝেন না, উনি অর্থনীতির মানুষ, অর্থনীতি নিয়ে আছেন। কিন্তু আলী রিয়াজ কিংবা বদিউল আলম মজুমদার বা অন্য যারা তার সাংগপাঙ্গ যারা আছেন,
তারা তো এই সংবিধান বোঝার কথা, কিন্তু তারপরও তারা এই ঐক্যমত কমিশনের সভার মধ্যেই একদিন পরিষ্কারভাবে আলী রিয়াজকে বলতে শোনা যায় যে আমি নিজেই তো, আমরা তো কেউ সংবিধান মেনে এখানে আসিনি, সংবিধান লঙ্ঘন তো আমরা করেছি, এই কথা আলী রিয়াজ বলেছেন। তো আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশনটি হলো, এবং তারা সংবিধানকে, আমাদের বাংলাদেশের 72-এর সংবিধানকে একেবারেই তুলে দিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তারা আজকে যেটি করলো সেটিকেই তারা এক ধরনের সংবিধান হিসাবে জনগণকে দেখানোর চেষ্টা করলো। বারবার বললো যে এটি একটি ঐতিহাসিক ঘটনা, এটি ইতিহাসে লেখা থাকবে। বাংলাদেশকে হাত উঁচিয়ে ডক্টর ইউনূস আকাশের দিকে উঁচিয়ে বলেছেন বাংলাদেশকে অনেক উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে, বিশ্ব এটি দেখে তাদের কাছে অনেক কিছু শিখবে। তো আমার প্রশ্নটি হচ্ছে এই যে আলী রিয়াজ, তারা তো এটি জানেন যে তারা সংবিধান লঙ্ঘন করছেন, তারা কেন সংবিধানের কথা কিন্তু আজকে একবার বলেননি? 72-এর সংবিধান আপনি নিশ্চয়ই খসড়া দেখেছেন, ভেতরে 72-এর সংবিধানের মূল 4 ধারা নেই, তারা সেখানে অন্য 4টি সাম্য ও সহ অন্য 4টি বিষয় তুলে ধরা হয়েছে। তো আলী রিয়াজরা কেন এটি করলেন, তারা কোন সাহসে করলেন? তারা কি এই যে দায় মুক্তিতে বা এটির আইনগত কোনো ভ্যালু থাকবে না, এটি তারা বোঝেন না? মারুফ, আমি গ্রামের একটা ছোট্ট গল্প দিয়ে বলি। একদিন এক নৌকার মাঝি তার ছেলেকে নিয়ে মোকামে যাবে, যেখানে ব্যবসা করবে, সেখানে সারা রাত নৌকা বাইতেছে। ভোরবেলা দেখে চাষি ঘাটে, তো ছেলে বলতেছে, বাবা নৌকা তো সারা রাত বাইলাম, চাষিকে দেখি ঘাটে। বল কি বলিস? তো চাষা বাবাও তাকাই দেখে যে তার ভাইয়ের বউ ঘাটে। বলে সারা রাত কি বাইলাম? তো বলে শিকল কি খুলছিলি? বলে বাবা আমি তো খুলি নেই। তুমি খোলো নাই? বলে না আমিও খুলি নেই। এই আলী রিয়াজ বাংলাদেশের নাগরিক না, এই বদিউল আলম মজুমদাররা দীর্ঘদিন আমেরিকায় থাকছে। এই ইউনূস নিজে 4 দেশের নাগরিক, এভাবে শোনা যায়। ইউনূসের ক্যাবিনেটের অধিকাংশ লোক বাইরের নাগরিক, এরা হচ্ছে বিদেশি প্রতিনিধি। এরা এই সংবিধান মানে না, কথা তো বলার সুযোগ নাই। তাদের যে ওস্তাদ, তাদের যে কমান্ডার ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি তো শপথ নিয়েছেন এই সংবিধান মানি, এই সংবিধান মেনে শপথ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর কাছ থেকে। কমিশন গঠনের ক্ষেত্রেও তিনি বলছেন যে আমি শপথ নিয়েছি প্রধান উপদেষ্টা হিসেবে, সেই ক্ষমতা আমি কমিশন গঠন করলাম। অর্থাৎ গোড়া যেটা, সেটা কিন্তু সংবিধান। এখন পর্যন্ত ইউনূস একবারও বলে নাই এই সংবিধান মানি না বা আমরা এই সংবিধানের অধীনে না। এই সংবিধান ছুঁড়ে ফেলে দেবে যারা যারা বলছিলেন, তারা কিন্তু শহীদ মিনারে পাল্টা সংবিধান প্রণয়নের কথা বলেছিলেন। পাল্টা সংবিধান প্রণয়ন হয়নি, এখন নাম রাখছে সনদ। আবার উচ্চারণ করতে শুনলাম ওই হুজুরকে স্টাইলে বলতেছে সনদ। এই যারা করতেছে, এদের পাণ্ডিত্যের অভাব আছে, জ্ঞানের অভাব আছে, অথবা কিছু লোক আছে, মারুফ আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, কিছু লোক আছে জ্ঞান পাপী। এই জ্ঞান পাপীরা বিদেশ থেকে আসছে। ওই যে ইংরেজ বেনিয়ারা ভারত উপমহাদেশে যে বলতো যে আমরা বাণিজ্য করতে আসিয়াছি, তারপর ধীরে ধীরে দখল করলো। যার নিজের দেশের পাসপোর্ট সারেন্ডার করে, নিজের দেশের নাগরিকত্ব সারেন্ডার করে, শপথ নিয়ে আমেরিকার আনুগত্য স্বীকার করে যে আমেরিকার নাগরিকত্ব নেয়, ফ্রান্সের নেয়, জার্মানির নেয়, তারা বাংলাদেশের মানুষ না। ওরা ওই 71 সালে যারা আমার মহান মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল, ওরা তাদের পাঠানো প্রতিনিধি। ফলে ওরা কি বললো এতে কিছু যায় আসে না। ওদের মতো করে 75 সালে কিন্তু এখন সনদ তৈরি হয়েছিল। 1975 সনের 26শে সেপ্টেম্বর বঙ্গবন্ধুর খুনিদের বাঁচাবার জন্য একটা অর্ডিন্যান্স হয়েছিল। সেই অর্ডিন্যান্সকে জিয়াউর রহমান যখন নিরঙ্কুশ পার্লামেন্টের কর্তা হয়ে দাঁড়ালেন, তখন 1979 সালে 6 এপ্রিল পার্লামেন্টে বিল তুলছিলেন, 9 এপ্রিল সেটাকে পাশ করিয়েছিলেন। ওই সময় বাবু সুরঞ্জিত সেনগুপ্ত, সুধাংশু শেখর হালদার এবং প্রখ্যাত পার্লামেন্টারিয়ান মিজানুর রহমান চৌধুরী, এরা বলছিলেন কি আইন পাশ করতেছেন, এই যে বঙ্গবন্ধুকে হত্যার থেকে শুরু করিয়ে পর্যন্ত যা কিছু করছেন সব বৈধ, এই বৈধ টেকবে না। তারা জোর করে ওটাকে সংবিধানের 5ম সংশোধনী নামে, অর্থাৎ এরা তো বলতেছে সনদ, আর ওরা সংবিধানের অংশে পরিণত করছিল। সেই সংবিধান কিন্তু টেকে নাই, সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও টেকে নাই। কাজে এই সনদ ইউনূস সাহেব আকাশে দেখাচ্ছে, ওই সনদ আকাশ উড়ে যাবে। আর উনি তো যে কোনো সময়, আমার আশঙ্কা যে কোনো সময় উনি আকাশ উড়ে চলে যাবেন দেশ ছেড়ে, কারণ ওনার ব্যবসা বাণিজ্য তো দেশের বাইরে, ওনার পারিষদ বর্গ দেশের বাইরে। এবং ওনার একজন উপদেষ্টা রিসেন্টলি বলছে যে আমরা হয়তো চলে যাব কিন্তু আমাদের ব্যাংক থাকবে। ওনারা দেশ বিদেশে সবখানি ব্যবসা বাণিজ্য করছেন, এদের দায়বদ্ধতা জনগণের কাছে নাই, বরং এই ক্ষমতা দখল করে নানাভাবে লুটপাট। ইউনূস তো 16টা ক্ষেত্রে লুটপাট করছেন, তারা উপদেষ্টা করছেন। আইনে বিদেশি কোনো ব্যক্তিকে, বিদেশি নাগরিককে বাংলাদেশের মন্ত্রী বা মন্ত্রীর সম মর্যাদা আনা যায় না, এমনকি এমপি হতে পারে না। উনি নিজে সহ ওনার ক্যাবিনেটের স্ট্যাটাস হলো লোকরা। তাই কাজে ওদের পাপের বোঝাটা, ওদের অন্যায়টা এত বেশি হয়ে যাচ্ছে, টুডে আর টুমরো পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন বিচারের সম্মুখীন তারা হবে। জি, কিন্তু এটা না হয় বুঝলাম যে আলী রিয়াজ বা যারা এটা তৈরি করছে সক্রিয়ভাবে বা সরকারে যারা আছে তারা, কিন্তু আমরা তো দেখেছি নানান ধরনের মাঝখানে মত দ্বৈততা থাকলেও সবশেষে আছে জাতীয় সংসদ ভবনের সামনে বিএনপি সহ 25টা দল তারা স্বাক্ষর করলো এটিতে। তো তারাও তো এটির একটা বৈধতা দেওয়ার চেষ্টা করলো বা বৈধতা দিয়ে দিল। তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটিকে তাহলে তারা কি এই জিনিসগুলো বোঝেন না যে এটি তারাও অন্যায় করছেন? তাহলে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, একটি বড় রাজনৈতিক দল, তারা কেন এটা করলেন, এর মধ্যে ঢুকলেন? দেখেন, বিএনপি এখন দ্রুততার সঙ্গে ক্ষমতায় যেতে চায়, খুব তাড়াতাড়ি ক্ষমতায় যেতে চায়। এই জন্য আপাতত যে যা বলতেছে সবটাই রাজি হয়ে যাচ্ছে। বিএনপি ভালো করে জানে যে তারা নিজেরাই জিয়াউর রহমানের ক্ষমতা দখলকে এবং বঙ্গবন্ধুর খুনিদের বিচার হবে না, এইভাবে তারা
1979 সালে আইন করেছিল পার্লামেন্টে। এটা তো পার্লামেন্টের রাস্তায় আইন, আর ওইটা হয়েছিল পার্লামেন্টের ভিতরে। সেই ভিতরের আইনই টেকে নাই। জিয়াউর রহমানকে অবৈধ দখলদার, রাষ্ট্রদ্রোহী, তস্কর এই নামে অভিহিত করেছিল সুপ্রিম কোর্ট, এবং সেই খনিদের বিচার হওয়ার পরে তাদের হাড় মাংস মাটির সঙ্গে মিশে গেছে। বিএনপি সবই জানে, বিএনপি মনে করতেছে। আমি সালাউদ্দিন সাহেবের কথাটা আমার ভালো লেগেছে। বিএনপির এখন যে লাইন লাইটে আসেন যে স্পোক্সম্যান, তিনি কিন্তু বারবার বলতেছে এমন কিছু করা ঠিক হবে না যেটা কারু রক্ষা হবে না। আর এনসিপি ওয়ালারা ওরা বোধহয় ঠিকই বলছে, ওরা বলতেছে এইসবে তো আমাদের রক্ষা হবে না, আমাদের রক্ষা কোথায়, এই সনদ টনদে আমার রক্ষা হবে না। ফলে ওরা ঠিকই বুঝতেছে এখন বিএনপি 16-17 বছর ক্ষমতার বাইরে যে কোনো ভাবে যে যা চায়, যদি বলে যে তোমাদের সেন্ট মার্টিনটা দিয়ে দিতে হবে, পোর্টটা দিয়ে দিতে হবে, দেশের এক অংশ নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র করতে হবে, এইসব ব্যাপারে তুমি চুপচাপ থাকবা, ওরা তাও থাকতে রাজি। ওরা দ্রুত একটু প্রধানমন্ত্রী হতে চায়, মন্ত্রী হতে চায়। এই ক্ষমতার লোভে ওরা এখন অন্ধ হয়ে গেছে। না হলে ওরা জানে না যে ওদের যিনি কর্তা জিয়াউর রহমান, তিনি তো এইরকম একটা আইন করছিলেন, সেই আইনই তো টেকে নাই। আর সেটা তো পার্লামেন্টে করছিলেন, সেইটাই টেকে নাই। তা পার্লামেন্টেরটা টেকে নাই, আর রাস্তায় বসে যেটা বানাইছে সেটা টিকবে। ওরাও ভালো করে বোঝে, জামাতও বোঝে। এখন আপাতত ছেলেপেলেরা ওই যে নাবালক কতগুলো আছে চিৎকার করে নাম কি জুলাই যোদ্ধা, এই নাবালকদের আপাতত সান্ত্বনা পুরস্কার নিয়ে যে কাগজ দিয়ে দিলাম। আমাদের ছোটবেলায় যারা প্রতিযোগিতায় হেরে যেতাম তাদেরকে মাস্টাররা বলতো তোমাকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হলে ললিপপ চকলেট, এই সান্ত্বনা পুরস্কার দিছে। আমি আজকে আপনার সঙ্গে এই লাইভে বললাম, আপনি যদি বেঁচে থাকি আপনিও বেঁচে থাকবেন, দর্শকরা থাকবে, মনে রেখেন এই ললিপপে কোনো রক্ষা হবে না। কিন্তু আমি আরেকটু এটার সঙ্গে একটু প্রাসঙ্গিক ভাবে যুক্ত করছি। সেটি হচ্ছে আমরা কিছুদিন আগেও দেখছিলাম বারবার বর্তমান সেনাপ্রধান যিনি আছেন তিনি বলেছিলেন কোনোভাবেই সংবিধানকে লঙ্ঘন করার মতো কোনো কাজে তারা প্রশ্রয় দিবে না, আশ্রয় দিবে না, সমর্থন করবে না। এটি কিন্তু তিনি বক্তব্য বলেছিলেন। অনেকেই আশা করছিলেন যে হয়তোবা এই জুলাই সনদটি যাতে না হয় সেইভাবে সেনাবাহিনী একটা ভূমিকা রাখবে, জুলাই সনদটি অন্ততপক্ষে বন্ধ রাখবে। কিন্তু আমরা এখন উল্টা দেখলাম সেনাবাহিনীর কয়েকজন 14 জন কর্মকর্তাকে কারাগারে, অর্থাৎ অস্থায়ী কারাগার করে ক্যান্টনমেন্টের মধ্যে তাদেরকে সেই কারাগারে রাখা হয়েছে, ক্যান্টনমেন্টের মধ্যে আলাদা আদালত বসানো হয়েছে। তাহলে সেনাবাহিনী আসলে এই ক্ষেত্রে জুলাই সনদকে কি আপনার কি মনে হয় প্রশ্রয় দিয়েছে, সমর্থন দিল, নাকি সেনাবাহিনী কোনো বিশেষ কোনো চাপে এটি ঠেকাতে পারলো না? আপনার এই ক্ষেত্রে কোনো বিশ্লেষণ আছে? না, একটু হলে একটু পিছনে যেতে হবে। সেনাবাহিনীর কমিশন অফিসারদের কিন্তু একটা শপথ পড়তে হয়। এই শপথ উল্লেখ আছে, আমি অমুক অমুক অমুক, তারপর তার কর্মকর্তার পত্রে বলবে জীবন আছে, প্রয়োজনে জীবনের বিনিময়ে বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। তিনটা, বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতিকে রক্ষা করব। বাংলাদেশের সংবিধান মানে সাংবিধানিক বিধানাবলীকে রক্ষা করব প্রয়োজনবোধী জীবনের বিনিময়ে। এখন 2024-এর জুলাই আগস্টে সাংবিধানিক ভাবে একটা সরকার ছিল। সেই সরকারকে যদি উচ্ছেদ কেউ করতে চায়, জঙ্গি ঘটনা ঘটায়, নাশকতা ঘটায়, মানুষ খুন করে, পুলিশ খুন করে, তাহলে সেটা অসাংবিধানিক। সেই অসাংবিধানিক কাজকে করতে দেবেন না, এটা সেনাবাহিনীর অফিসার হওয়ার পরই যে শপথ, সেই শপথের অংশ। এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও সেই শপথের বাইরে না, উনি শপথ নিয়েছেন। সেই সময় তো তিনি তার যে কমান্ডার ছিল, তার অফিসিয়াল কমান্ডারকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী 3টা বাহিনীর সমন্বয়, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এটা মিলে সশস্ত্র বাহিনী। এই সশস্ত্র বাহিনীটা সরকারের অধীনস্থ। সেই সরকারের কনসার্ন মিনিস্ট্রিটার নাম হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ হাসিনা। তো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী নির্দেশ দিয়েছিলেন ঢাকায় যাতে উচ্ছৃঙ্খল মব না হয় সেটা ঠেকাও। সেনাপ্রধান রাত 12টার সময় বলে আসছিলেন আমার উপর দায়িত্ব দেন, সব দায়িত্ব আমার। সকালবেলা তিনি ঢাকার ঢোকার গেট উন্মুক্ত হয়ে যাওয়ার খবর জানেন, এবং অনেকে বলে যে তার নির্দেশে সব উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তিনি সাংবিধানিক সরকারকে রক্ষা করেন নাই, এবং অসাংবিধানিক উপায়ে যারা একটা নির্বাচিত সরকারকে উচ্ছেদ করতে চায় তাদের পক্ষে ওই কমান্ডার অর্থাৎ জেনারেল ওয়াকারুজ্জামান, তিনি যদি কমান্ডার হন সেনাবাহিনীর, তাহলে তার লোকরা ওই কাজটি করেছে। তাহলে সংবিধান রক্ষার যে শপথটা নিয়েছিলেন সেটা তো ওই দিনই তারা মানেন নাই। এখন আর জুলাই সনদ টনদ এগুলো নিয়ে আর আমরা চিন্তা করি না। মূল যে সংবিধান রক্ষা করা সেইটাই করেন নাই। নট অনলি দ্যাট, ওনাকে গালিগালাজ করে, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবে, ডিজিএফআর অফিস ভেঙে দেবে, ওনাকে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে, রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে গালিগালাজ করে। সেই ক্ষেত্রেও আমরা খেয়াল করছি আমাদের সেনাবাহিনী নির্বাক। এমনকি তাদের জঘন্য ভাষায় গালিগালাজ করার পরে উনি বলেন ওরা ছোট, ওরা বড় হলে বুঝবে ওদের ভুল। এখন কারা ছোট? গালিগালাজ যারা করছে তারা দেশের মন্ত্রী। কারা ছোট? তারা একটা পার্টির সেক্রেটারি। কারা ছোট? অনেক বয়সী বিদেশে যে অনলাইনে অ্যাক্টিভ করে, এরা নাকি বাচ্চা, মাসুম বাচ্চা, দুধ খায়। দর্শক, অনেকদিন থেকেই একটা আলোচনা কানাঘুষা হচ্ছিল। সেই আলোচনাটা হচ্ছে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার আলোচনা। নানাভাবে নানা রকমের আলোচনা আমরা দেখেছি। ঠাকুরগাঁও যে পরিত্যক্ত বিমানবন্দর, সেই বিমানবন্দর পুনরায় চালু করা এবং
সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি তৈরি করার জন্যই সেটা চালু করা, সেটাকে কেন্দ্র করে মার্কিন কর্তৃপক্ষের কোনো উদ্দেশ্য আছে কিনা। ঠাকুরগাঁও যেহেতু অন্যতম একটা মানে ওই অঞ্চলটা অন্যতম একটা করিডোর, ভারতের দুই অঞ্চলের মানে যোগাযোগের জন্য ওইটা একটা বড় করিডোর হিসেবেই পরিচিত। সেই কারণেই আলোচনা যে সেই করিডোর অঞ্চলে বাংলাদেশ বিমান বাহিনী তৎপর হতে চায় বিমানবন্দর চালু করে, নাকি মার্কিন প্রশাসন সেখানে এক ধরনের মানে ঘাঁটি গড়তে চায়, তারা সেখানে আশ্রয় নিতে চায় কিনা, এরকম বহু আলোচনা। কোনো আলোচনারই কোনো অথেন্টিক ব্যাপার কখনোই সামনে আসেনি, কিন্তু এই আলোচনাগুলো আমরা বিভিন্ন সময়ে শুনেছি। এক ধরনের ভয় আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে যে এখানে মার্কিন ঘাঁটি হতে পারে। ঠাকুরগাঁতে কেন মার্কিন ঘাঁটি হবে? ঠাকুরগাঁ পরিত্যক্ত বিমানবন্দর, ঠাকুরগাঁর যে অবস্থা, ঠাকুরগাঁ একেবারে মানে সীমান্তবর্তী অঞ্চল, সেই বিমানবন্দর চালু করার বাণিজ্যিক কোনো মানে ফায়দা আছে কিনা, ঠাকুরগাঁ এমন একটা জায়গা কিনা যেখানে বিমানবন্দর পুনরায় চালু করলে সেটা বাণিজ্যিকভাবে সফল হতে পারে। সৈয়দপুর বিমানবন্দর রয়েছে, সৈয়দপুর দিয়েই পুরো উত্তরাঞ্চল কভার করার চেষ্টা করা হয়। সৈয়দপুর যখন রয়েছে তখন চিন্তা করা হয় যে বিমানবন্দর একটা দরকার বগুড়াতে, রংপুরে, এই অঞ্চলে বিমানবন্দর দরকার যখন মানে সবাই অনুভব করে, ঠিক সেই সময় ঠাকুরগাঁর পরিত্যক্ত বিমানবন্দর চালু করার যে আলোচনা, সেই আলোচনার অনেকদিন পরে আজকে হঠাৎ করে সেনাপ্রধানের ঝটিকা সফর কোনো ইঙ্গিত দেয় কিনা, সেই আলোচনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওটা আপনারা দেখে নিন, যেখানে দেখা যাচ্ছে যে সেনাপ্রধান ঠাকুরগাঁর পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করছেন, গাড়িতে পরিদর্শন করছেন, সামরিক হেলিকপ্টারে তিনি এসেছেন এবং সামরিক হেলিকপ্টারে আবার চলে গেছেন। সামরিক হেলিকপ্টার তাকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে দিয়েছে। সৈয়দপুর থেকে বিমানে আবার তিনি ঢাকায় ফিরেছেন এবং ঢাকায় ফিরে তিনি জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও যোগ দিয়েছেন। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানেও তাকে দেখা গেছে। ঠাকুরগাঁতে এই ঘটনাটা যখন ঘটে তখন সময় দুপুর 1:15 মতো, দুপুর 1:15 দিকে ঠাকুরগাঁ বিমানবন্দর তিনি পরিদর্শন করেন সামরিক হেলিকপ্টারে এসে। কিছুক্ষণ 10-15 মিনিট সেখানে তিনি থাকেন। সেখানে যে আর্মি ক্যাম্প আছে সেই আর্মি ক্যাম্প পরিদর্শন করেন। আর্মি ক্যাম্প পরিদর্শনের পরে সেখান থেকে তিনি দ্রুত আবার চলে যান সৈয়দপুর বিমানবন্দরে এবং সেখান থেকে ঢাকায় ফিরে আসেন। সেনাপ্রধান গত কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল সেনাপ্রধান সেনানিবাসের মধ্যেই অবস্থান করছেন। বিশেষ করে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, সেই গ্রেপ্তারি পরোয়ানাকে কেন্দ্র করে সরকারের সঙ্গে এক ধরনের টানাপোড়েন শুরু হয়েছে। গতকালকে সরকারের প্রেস সেক্রেটারি, প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি খালিদ মহিউদ্দিনের সঙ্গে ঠিকানায় সাক্ষাৎকারে সেনাবাহিনীর এই ব্যাপারে খুব একটা পরিষ্কার, তাকে প্রশ্ন করা হলেও খুব একটা পরিষ্কার কথা বলেননি, তিনি অস্বীকার করেছেন। সেনা প্রধানের সঙ্গে প্রফেসর ইউনূসের সম্পর্কের অবনতির প্রসঙ্গটা তিনি অস্বীকার করেছেন। অস্বীকার করলেও বাস্তবতা আমরা ভিন্ন দেখছি। ডিজিএফআই নিয়ে নানা ধরনের যে কথাবার্তা, সমালোচনা, ডিজিএফআই মূলত প্রধানমন্ত্রী কিংবা প্রধান উপদেষ্টার কাছেই রিপোর্ট করার কথা, ডিজিএফআই সেনা প্রধানের আন্ডারে নয়, সেই ডিজিএফআই প্রধান উপদেষ্টার আন্ডারে কাজ করছে কিনা, এই ব্যাপারগুলো নিয়ে তিনি মানে মুখরোচক যে আলোচনাগুলো রয়েছে সেই আলোচনার বিপরীতে কথা বলেছেন। ডিজিএফআই নিয়ে কোনো সমস্যা নেই, প্রধান উপদেষ্টার দপ্তরেই তারা রিপোর্ট করে, তারা সুন্দরভাবে কাজ করছে, এরকম কথা বলেছেন। সরকারের পক্ষ থেকে সেরকম পজিটিভ কথাই বলার কথা, কিন্তু এই যে বাইরে বিভিন্নভাবে ডিজিএফআই সম্পর্কে এনসিপি নেতারা যে যাচ্ছে তাই জঘন্য কথাবার্তা বলে, বিভিন্ন সময় বিভিন্ন রকমের আলোচনা তোলার চেষ্টা করে, এমনকি তাদেরকে শাপলা দেওয়া হচ্ছে না মানে ডিজিএফআইয়ের কারণে, এরকম কথাও তাদের মুখ থেকে উচ্চারিত হয়েছে। এই সেনাবাহিনী, ডিজিএফআই, সেনা প্রধান, এই ব্যাপারগুলো নিয়ে যে আলোচনা, সেই আলোচনার মানে উত্তেজনাকর পরিস্থিতিতে তিনি সেনা সদরেই অবস্থান করছিলেন, এরকম খবর গতকালকে পর্যন্তও কানাঘুষা হচ্ছিল। আজকে হঠাৎ করে কেন তিনি ঠাকুরগাঁ বিমানবন্দর, পরিত্যক্ত বিমানবন্দর পরিদর্শন করলেন, যেখানে বিমান ওঠানামার অবস্থা মানে প্রফেশনালি নেই বললেই চলে, থাকলে তো তিনি বিমানেও যেতে পারতেন। এর পেছনে অন্য কোনো কারণ আছে নাকি এটা ডিউটি একটা সফর? আর ডিউটি সফর হলে সেটা তো বিমান বাহিনী প্রধানের করার কথা। সেনাপ্রধান ওখানে কি করছেন? ওখানকার একটা সেনা ক্যাম্পে পরিদর্শন করার জন্য তো সেনাপ্রধান সেখানে ছুটে যাবেন না। কি হচ্ছে আসলে সেনাবাহিনী নিয়ে? উত্তেজনা কিন্তু কমছে না, এবং যে উত্তেজনাটা একটু কমে আসছিল বলে মনে হচ্ছে সেটা আজকে আবার মানে বেড়ে গেল বলে মনে হচ্ছে, এবং সেই উত্তেজনাটা আরও বেশি ছড়াতো যদি দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যা পর্যন্ত সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে যে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং তারপরে জুলাই সনদ অনুষ্ঠান, এই ব্যাপারগুলো নিয়ে মানুষের মনোযোগ অনেক বেশি ছিল বলে সেনা প্রধানের এই ব্যাপারটা হয়তো দুপুরের পর থেকে আর মানে বিকেলের দিক থেকে আর তেমন একটা আলোচনায় আসতে পারেনি। দর্শক, প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা কি বুঝলেন, জানলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হব।